চাকরিতে বদলি হয়ে প্রথম যখন এখানে আসি, সেদিনই রামু কাকার সাথে আমার পরিচয়। আমাকে আগেই বলে দেয়া হয়েছিল তার কথা। আমার যাবতীয় দেখভালের দায়িত্ব তার উপরেই। আমার আগেও যারা এখানে বদলি হয়ে এসেছে, তাদেরও দেখাশোনার দায়িত্ব রামু কাকার উপরেই ছিল। আমার থাকার জন্য যে জায়গা ঠিক করা হয়েছে, সেখান থেকে রামু কাকার বাড়ির দূরত্ব মিনিট 10-এর হাঁটা পথ। মাসখানেকের মধ্যেই রামু কাকার সাথে কাছের মানুষের মতো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। একদিন কথায় কথায় জিজ্ঞেস করলাম, রামু কাকা, আপনার বাড়িতে আর কে কে আছে? রামু কাকা আমার প্রশ্ন শুনে চুপ করে রইলেন। তার চোখের দিকে তাকিয়েই মনে হলো কিছু দুঃখ বেদনা যেন সেই চোখে ভর করেছে। করুণ সুরে বললেন, বাড়ির কথা আর কি বলবো বাবু, একটা নাতি ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। বছর 2 আগে এক আত্মীয় বাড়ি থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আমরা 2 জন ছাড়া সবাই মারা গেছে। রামু কাকার কথা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। রামু কাকা, আগামী শুক্রবার আমার এক বন্ধুর বিয়ে। আমাকে 2 দিনের জন্য গ্রামে যেতে হবে। আজকে তো বুধবার, আমি কাল বিকেলে বের হয়ে পড়ব। তাই রাতের জন্য আর রান্না করার দরকার নেই। আচ্ছা বাবু, আর আপনি কবে ফিরবেন? তাহলে সেদিনের জন্য রান্না করে রেখে দেব। আমি শনিবার দুপুরের মধ্যেই ফিরে আসব। আপনি সকালে এসে দুপুরের জন্য রান্না করে দিলেই হবে। আচ্ছা বাবু, তাই হবে। আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা আর হলো না। বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে সন্ধ্যায় বাসায় ফিরতেই মনে পড়ল শনিবার সকালেই অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইল শহরে গিয়ে জমা দিতে হবে। কোনোভাবেই দেরি করার উপায় নেই। তাই বাধ্য হয়ে সেদিনই অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় বের হয়ে পড়লাম। মোটরসাইকেল করে যাচ্ছিলাম। চেষ্টা করছিলাম যতটা দ্রুত পৌঁছানো যায় আর কি। দরকারি ফাইলগুলো জমা দেওয়ার আগে আবার চেক করে দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই যাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে অনেক বড় জ্যাম। সেখানেও বেশ খানিকটা সময় লেগে গেল। আমি যখন পৌঁছলাম তখন বেশ রাত হয়ে গেছে। রামু কাকা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকেন। এতক্ষণে সে চলে গেছে। রাতে অবশ্য না খেয়েই থাকতে হবে, তাতে সমস্যা নেই। খিদেও খুব একটা লাগেনি। আমি ফ্রেশ হয়ে এসে খানিকটা রেস্ট নিয়ে দরকারি ফাইলগুলো দেখতে বসে গেলাম। কাজ শেষ করে বিছানার দিকে এগিয়ে গেলাম শুয়ে পড়ব বলে। ঠিক সেই সময় দরজায় কেউ ধাক্কা দিয়ে আমাকে ডাকতে লাগলো। এত রাতে কে ডাকছে? গলাটাও পরিচিত নয়। কি আর করার, গিয়ে দরজা খুললাম। দেখলাম বছর 10-এর একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজে থেকেই বলল, আমাদের বাড়িতে একটু চলুন, দাদু খুব অসুস্থ। আমি যদিও ছেলেটিকে আগে দেখিনি, তবু কিভাবে যেন বুঝে গেলাম এ হয়তো রামু কাকার নাতি। আমি তাকে বললাম,
তুমি কি রামু কাকার কথা বলছো? জি, কি হয়েছে ওনার? দাদুর ভীষণ জ্বর, কেমন যেন করছে। আমি একটু অবাকও হলাম, কারণ আমার তো আজকে আসার কথা ছিল না। তাহলে রামু কাকা আমাকে ডাকার জন্য তার নাতিকে পাঠালো কিভাবে? বিষয়টা খোলাসা করার জন্য আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, তোমাকে কি রামু কাকা পাঠিয়েছেন? না, দাদু তো কথাই বলতে পারছে না। আমি নিজে থেকেই এসেছি। আর সন্দেহ রইল না। আর এই ছেলের বুদ্ধি আর সাহসের তারিফ করতে হয়। আমার কাছে ঠান্ডা, জ্বর, এমনকি এই ধরনের ছোটখাটো অসুখের ওষুধ আছে। এগুলো সবারই ঘরে রাখা দরকার, কারণ যে কোনো সময় এগুলোর দরকার হতে পারে। আমি সাথে করে কিছু ওষুধ নিয়ে ছেলেটির সাথে রওনা দিলাম। প্রায় মিনিট 10 হাঁটার পর আমরা রামু কাকার বাড়িতে পৌঁছালাম। ঘরের ভেতরে গিয়ে দেখি রামু কাকা বিছানায় শুয়ে আছেন। আমি কাছে গিয়ে তার শরীরে হাত দিয়ে দেখি সত্যি অনেক জ্বর। মনে হলো রামু কাকার যেন হুঁশ নেই। জ্বরের ঘোরে তিনি আমাকে চিনতেও পারলেন না। আমি কয়েকটা প্রশ্ন করলাম, কিন্তু কোনোটাই তিনি শুনতে বা বুঝতে পারলেন বলে মনে হলো না। কোনো মতে সাথে আনা ওষুধ থেকে একটা ওষুধ তাকে খাইয়ে দিলাম। এই অবস্থায় রামু কাকাকে ফেলে চলে যাব কিনা তাই ভাবছিলাম। যদিও তার নাতি থাকবে ঘরে, কিন্তু যা অবস্থা, তাতে এই ছোট বাচ্চা কি বা করতে পারবে। সিদ্ধান্ত নিলাম রামু কাকার ঘরেই রাতটা কাটাবো। আমি জেগে আছি, তুমি বরং ঘুমিয়ে পড়ো। তোমার দাদুর কিছু হবে না, আমি দেখছি। ছেলেটি কিছুক্ষণ আমার দিকে চুপচাপ তাকিয়ে অন্য একটি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি রামু কাকার বিছানার পাশে একটা চেয়ারে বসে রইলাম। এভাবে কতক্ষণ বসে থেকে একসময় আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, দেখলাম রামু কাকার জ্ঞান ফিরেছে। তার নাতিকে কোথাও দেখতে পেলাম না। এখন কেমন লাগছে রামু কাকা? রামু কাকা একটু অবাক হয়ে আমাকে বলল, আপনি কখন আসলেন বাবু? আসলে আমার আজকে দুপুরে আসার কথা ছিল, কিন্তু সকালে একটা ফাইল শহরে জমা দিতে হবে, তাই কাল রাতেই চলে এসেছি। আমার বাড়িতে কখন এলেন বাবু? কাল রাতেই এসেছি। আমি ঘুমোতে যাব, তখন আপনার নাতি গিয়ে বলল আপনার অনেক জ্বর। সেই সাথে করে এখানে নিয়ে এসেছে। এবার রামু কাকা যেন আরো অবাক হলো। এ কি করে সম্ভব বাবু? এসব আপনি কি বলছেন? কেন রামু কাকা, কি হয়েছে? বাবু, আমার নাতি তো আর নেই। আপনি যেদিন বিকেলে চলে গেলেন, সেদিন সন্ধ্যার পর বাড়ি ফিরে তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এদিকে সেদিন কি ঝড় আর বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন ও ফিরে আসলো না, তখন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম ওকে খুঁজতে। প্রায় ঘন্টাখানেক খোঁজার পর ওকে পেলাম বাড়ির ওই দিকটার একটা ঝোপের পাশে। ঝড় বৃষ্টির মাঝে ওখানে কি করছিল ও? বাবু, আমি দেখলাম ও মাটিতে পড়ে আছে, মুখ থেকে ফেনার মতো কি বেরিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখি পায়ের কাছে কি একটা দাগ। বুঝতে পারলাম ওটা সাপের কামড়।
ওঝা ডেকে আনলাম, কিন্তু এসে বলল অনেক আগেই যা হবার হয়ে গেছে। আমার নাতি আর নেই বাবু, আর নেই। সেদিন বৃষ্টিতে ভিজেই আমার এত জ্বর। আমি মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে গেলাম। যতটা খারাপ লাগছিল রামু কাকার আর তার নাতির কথা ভেবে, ততটাই অবাক হচ্ছিলাম কাল রাতের কথা ভেবে। তাহলে আমাকে এখানে ডেকে আনলো সে কে? আপনার বাড়ির আশেপাশে কোনো ছোট ছেলে আছে যে আপনাকে দাদু বলে ডাকে? না বাবু, এমন কেউ নেই। আমি হতবাক হয়ে বসে রইলাম। যে ছেলে পরশু মারা গেছে, সে কাল রাতে আমাকে ডেকে নিয়ে আসলো এখানে। এ কি করে সম্ভব? মৃত্যুর পরেও কি তার আত্মা তার দাদুর অসুখের সময় আমাকে ডেকে আনলো দেখাশোনা করার জন্য? এও কি সম্ভব?